হ্যালো লিসেনার্স, ভূতের গল্পে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। গল্পের নাম সাদা ডাইনির কুঠি। There was a land, a cavalry's and cotton fields called the Old South. Here in this pretty world, gallantry took its last bow. Here was the last ever to be seen of knights and their ladies fair, of master and of slave. Look for it only in books, for it's on more than a dream remembered, a civilization gone with the wind. কি সুন্দরভাবে মিথ্যা কথাগুলো সাজানো দেখ। আমাদের দেশের নীল আর চা, আমেরিকার তুলো আর তামাক, ক্যারিবিয়ানের চিনি, সাহেবদের এইসব ক্রস ক্যাপ, যার সাথে কয়েকশো বছরের একটানা জঘন্য অপরাধ আর অমানসিক অত্যাচারের ইতিহাস জড়ানো। অথচ এই প্ল্যান্টেশন হাউস বা কুঠিবাড়িগুলো অসম্ভব চার্মিং। এদের নিয়ে কত গল্প, উপন্যাস, শিল্প, সঙ্গীত, এভাবেই সভ্যতার পিনাকল রোম্যান্টিক গল্পের পটভূমি এবং সিনেমার শুটিং হয়। ট্যুরিস্টরা এগুলো দেখতে ভিড়ও জমায়। এই যেমন আমরা এসেছি, কিন্তু কনান ডয়েল সেই যে শার্লক হোমস দিয়ে বলেছিলেন, না, এই ম্যানর হাউসগুলো সব রকম অপরাধের তীর্থস্থান। একটা কথাগুলো বলে সঞ্জয় দম নিতে থামল। সৌম্য ওর কাঁধে মাথা রেখে হাসছে। হয়েছে, আর ভয় দেখাতে হবে না। এটা আরেকটা জালি, হানাবাড়ি, স্রেফ ট্যুরিস্ট ঠকানোর জায়গা। এর থেকে সমুদ্রে থাকলেই পারতাম। এখান থেকে সমুদ্রটা দেখা যায়, কিন্তু হাওর ঝাপটায় সৌম্যের চুল এলোমেলো। নারকেল আর কৃষ্ণচূড়া গাছের ফাঁকা দিয়ে পুরনো কুঠিবাড়িটার রাজকীয় চেহারা দেখা যাচ্ছে। তার সামনে সবুজ ঘাসি জমি, আদ্যিকালের পাথরে বাঁধানো রাস্তা, দুপাশে ফুলে ভরা নানা রঙের জবা, ফ্লামেনকো আর বোগানভিলার ঝোপ। ওদের দলটা এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ওরা সবাই হিউস্টন এলাকার প্রবাসী বাঙালি। দল বেঁধে প্রত্যেক বছরই কোথাও না কোথাও যায়। এবার এসেছে জ্যামাইকাতে। নানা বয়সের পরিবার, তার মধ্যে সঞ্জয় আর সৌম্যর সবচেয়ে ছোট। ওদের বিয়ের 5 বছরও হয়নি, যদিও বিয়ের আগে কলেজ জীবন থেকেই ওরা একসাথেই থেকেছে বেশ কিছুদিন। সঞ্জয় ডাক্তার, হুইস্টনের একটা নামকরা মেডিকেল সেন্টারে কাজ করে। ফার্মাসিউটিক্যাল রিসার্চেও বেশ নামডাক আছে। ওদের মধ্যমণি সৌমিত্রদা 50 ছাড়িয়েও চির যুবক, পেশায় ইমিগ্রেশন লয়ার, কিন্তু রিয়েল অ্যাসেটের ব্যবসায়ও অনেক টাকা কামাচ্ছেন। হিউস্টনের দেশি মহলে উনি একজন কেউকেটা লোক। শহরে বাঙালির সবচেয়ে বড় প্রতিষ্ঠান, অর্থাৎ দুর্গাবাড়ি প্রতিষ্ঠায় ভদ্রলোকের মস্ত অবদান। কিন্তু তাই বলে কোনো গ্রামভারী চালিয়াতি ভাব ওর স্বভাবে নেই। সবার সঙ্গে হই হই করতে ভালোবাসেন, একেবারে মাইডিয়ার মাটির মানুষ। ওর স্ত্রী অরুণাও খুব পপুলার ছিলেন। প্রায় 1.5 বছর আগে বিনা মেঘে বজ্রপাতের মতোই অরুণা হঠাৎ করে হাইওয়েতে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর নিজেকে বেশ গুছিয়ে নিয়েছেন সৌমিত্রদা। গোটা হিউস্টনের বঙ্গ সমাজে একটা শোকের আবহাওয়া নেমে এসেছিল। এবার অনেক বলে কয়ে ওরা সৌমিত্রদাকে আসতে রাজি করিয়েছিলেন, কিন্তু এখনও উনি খুব ডিপ্রেসড। সবাই প্রাণপণে ওকে চাঙ্গা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌমিত্রদা এই রোজ হলের ইতিহাসটা বেশ গা ছমছমে নয়?
আরেকবার গল্পটা বলুন না। ওরা সবাই বাড়িটার গেটের সামনে জমায়েত হয়েছে। সৌমিত্রকে বাদ দিলে 3টে পরিবার, চন্দন আর ঈশা, সঞ্জয় আর সৌম্য, সুপ্রতীক এবং মিলি। একমাত্র মিলি চাকরি করে না, কিন্তু ও সাংঘাতিক কাজের মেয়ে। ওকে ছাড়া এইসব কোথায় কি ডিল হবে, কি পাওয়া যাবে, প্লেনের টিকিট কোথায় সস্তা, বাচ্চারা কি করবে, কোন রেস্টুরেন্টে খেতে যেতে হবে, সবেতেই মিলি আর মিলি। ওকে দেখতেও বেশ নায়িকা নায়িকা, দারুণ রবীন্দ্রসঙ্গীত গায়, মধ্য 30-এরও ছিপছিপে, কাঁধ অবধি স্টেপ কাট, কালো চুলের ফ্রেম, ওর ধারালো মুখশ্রী। সেখানে সবসময় হাসির আলো জ্বালা থাকে। হালকা আইশ্যাডোর মাঝে ওর গাঢ় বাদামি ব্যস্ত চোখ দুটো সবসময় চারিদিকে নজর রাখছে। সৌমিত্র তার হাতে ক্যারিবিয়ানের কলোনিয়াল ইতিহাস বইটাও মিলির চোখ এড়ায়নি, তাই এই ফাঁকে ওকে দিয়ে একটু কথা বলানোর সুযোগটাও ছাড়বে না। গল্পের গন্ধ পেয়ে দলটা ঘন হয়ে বসল। আকাশ মেঘলা, দূরের সমুদ্রের উপর সন্ধ্যা নামছে। একটু বাদেই শুরু হবে রোজ হলের বিখ্যাত গোস্ট ট্যুর। সৌমিত্রদা বইটা বন্ধ করে সোজা হয়ে বসলেন। ওই তো সঞ্জয় বলছিলি না, গান উইথ দ্য উইন্ড। সুনীল সাগরের শ্যামল কিনারে এইসব স্বর্গদ্বীপের ইতিহাস কিন্তু শুধু ঘাম আর রক্ত চেবানো। যে ভদ্রলোককে সব বোম্বাটারদের আদিপুরুষ বলা চলে, সেই ক্রিস্টোফার কলাম্বাস 1494 সালে তার দ্বিতীয় সমুদ্র যাত্রায় এখানে নোঙর ফেলেছিলেন। দ্বীপের বাসিন্দা অ্যারাউকায় উপজাতির লোকেরা, উনি যাদের ইন্ডিয়ান ঠাউরেছিলেন, ছিল অতি শান্তিপ্রিয়, বোকাশোকা টাইপের। তারা বেশ উৎসাহ করে অতিথি সৎকার করতে এসেছিলেন। স্প্যানিয়ার্ডরা যখন দেখলো যে দ্বীপটা সোনা টোনা কোথাও নেই, তখন বাধ্য হয়ে ওই লোকগুলোকে শিকলে বেঁধে জাহাজের খোলে পুরে ফেলল। জাহাজ ভাড়াটা তো তুলতে হবে, তাছাড়া বেচারাদের খ্রিস্টান করে নরকের হাত থেকে বাঁচানোর দোস্তরি হিসেবে পুণ্যও কিছুটা জমা হয়ে গেল। স্প্যানিয়ার্ডরা অনেকদিন সমুদ্র থেকে বোর হয়ে গিয়েছিল কিনা, নেটিভদের নিয়ে নানা রকম খেলা করাও ওরা বেশ আমোদ পেত। যেমন কিনা মেয়েগুলোকে পাইক ভারী বিছানায় তোলা আর ছেলেগুলোর হাত পা কেটে তরোয়ালের ধার পরীক্ষা করা। সে যাক, কিছু দেয়াশল বাদ দিয়ে গোটা জাতিটাই প্রায় 100 বছরের মধ্যে মরে ফর্সা হয়ে গেল। সেই জায়গা দখল করলো হেনরি ম্যাগনের মতো জলদস্যুরা আর আফ্রিকা থেকে আমদানি করা নিগ্রো কৃতদাসের দল। এর মধ্যে ইংরেজরা এসে স্প্যানিশদের হটিয়ে দিয়েছে। তারা ব্যবসাদার লোক। জামাইকার মাটিতে যে অন্যরকম সোনা ফলতে পারে তার খবর পেতেও দেরি হলো না। 1716 সাল থেকে 1834 অবধি জামাইকা হয়ে উঠল দাস ব্যবসার একচেটিয়া ঘাঁটি। হাজার হাজার আফ্রিকানকে জাহাজ বোঝাই করে আখের খেতে চালান করতে হতো। তখন সারা ক্যারিবিয়ান আর দক্ষিণ আমেরিকা জুড়েই রমরমিয়ে এইসব ক্র্যাশ কপের ব্যবসা চলছে। চিনি, তুলো, কফি, তামাক। মানুষ খাটিয়ে লাভ সবচেয়ে বেশি। শুধু জন্তু জানোয়ারের থেকে সহ্য ক্ষমতা কম বলে মানুষকে একটু তাড়াতাড়ি মারা যেতে হয়। জাহাজের খোলে বমি করতে করতেও মরেছে বেশ কতগুলো লোক। প্রথম থেকে এইসব ক্ষুদ্র অসুবিধা কেউ গায়ে মাখেনি।
শখানেক বছর পরে কিছু কিছু ঝামেলা দেখা দিল বটে। এই যে প্ল্যান্টেশনাটা দেখেছিস, এরকমই হাজার হাজার একরের সম্পত্তিগুলো মালিক আর দাসের অনুপাতে দাঁড়িয়ে গেল 1:40। গণসংস্কৃতির প্রবাহ এমনই জিনিস যে চাবুক, শিকল, ধর্ষণ, ধর্মান্তর কিছুই তার চোরাস্রোতে আটকাতে পারে না। তাই হাইতি থেকে লুইসিয়ানা অবধি শিকড় ছড়িয়ে দিল এক অদ্ভুত ভাষা ও সংস্কৃতি, ক্রিওল। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলোর মতো গড়ে উঠল গান আর নাচের ছন্দ, ধর্ম আর মিথোলজি। আমাদের দেশের প্রান্তিক জনজাতিগুলো মতন প্রকৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়ানো এই সংস্কৃতির কেন্দ্র আছে ডুহু প্র্যাকটিস। কালো জাদু বনাম ডুভু অনেক লোম খাড়া করে গল্পের বিষয় হয়েছে বটে, কিন্তু আর 5টা পুরনো ধর্মের সঙ্গে ওর খুব একটা পার্থক্য নেই। সে যাক, এই রোজ হলের গল্পটা যাকে বলে সাংঘাতিক বিকৃতিকামা নারী মারণ, উচাটন, অকথ্য অত্যাচার আর ধারাবাহিক খুব সব একসাথে পাঞ্চ করা। তাই জন্য না দুনিয়ার লোক এই সাদা ডাইনির কুঠিতে ভূতুরে সন্ধ্যা কাটাতে আসে। অবশ্য এখানে যা দেখবে পুরোটাই অভিনয়। আমার বাবা এইসব বীভৎস ব্যাপার ভালো লাগে না। সৌমিত্রদার ইতিহাসে লেকচারটা বন্ধ করো প্লিজ। রাত্রির বেলা এইসব বিদঘুটে ভূতের কীর্তন না দেখালেই কি নয়? এশার গলায় বেশ একটু বিরক্তি। এই যে মহিলা, অ্যানি পামার, এই বাড়ির মালকিন, সত্যিই ডাইনি ছিল নাকি? পরপর 3 স্বামীকে খুন করেছিল? আসলে পুরো গল্পটা শুনলে কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। সে যুগে মেয়েদের স্বাধীনতা জিনিসটা বরদাস্ত করা হতো না। অখ্রিস্টান শয়তানি করবার বলে লেবেলে মেরে দেওয়া হতো দস্তুর। সৌমিত্রদা বললেন অ্যানির বাবা মা ব্রিটিশ, ভাগ্য ফেরাতে হাইতি দ্বীপে এসেছিল। সেখানে দুজনে ইয়েলো ফিভারে মারা যায়। ও দাইমার কাছেই বড় হয়। সে বুড়ি আবার ছিল প্ল্যান্টেশনের এক নামকরা ডুভু প্রেস্টিস। অ্যানিকে সে নিজের মেয়ের মতো মানুষ করেছিল। ইউরোপীয় সামাজিক শিক্ষার সঙ্গে ডুভু তন্ত্রমন্ত্রের তালিম দিতে ভোলেনি। শোনা যায় 1820 সালে অ্যানি বেশ শাসালো কোনো ভদ্রলোক ধরে বিয়ে করার জন্য জ্যামাইকাতে হাজির হয়। সদ্য বড়লোক জ্যামাইকান ঔপনিবেশিক সমাজে তখন বিবাহযোগ্য ইংরেজ তরুণীর বেজায় অভাব। কলোনির ভদ্রলোকেরা খুশি মতো দোয়াশালা পয়দা করতে পারেন, কিন্তু সমাজে কলকে পেতে হলে কিংবা সম্পত্তি রেখে যাওয়ার জন্য আইনমাফিক খাঁটি ইউরোপীয় রক্তের বউ বাচ্চা চাই। অ্যানি ছিল ছোটোখাটো চেহারার এক রহস্যময়ী রূপসী। প্রথাগত গ্রুমিং আর সভ্যতার পালিশ ভেদ করে ফুটে বেরোতে ওর আদিম আকর্ষণ। জন পামার নামে এক উঠতি বুড়ো লোক ওর প্রেমে পাগল হয়ে গেল। এই যে দেখেছ রোজ হলো, এর চারপাশে তখন ছিল কয়েক হাজারের একর জমি, 200 কৃতদাস আর জনা 50 খাসচাকর, নায়েব, ওভারসিয়ার নিয়ে জন পামের বিরাট প্ল্যান্টেশন। বিয়ের বছরখানেকেই মাথায় জন পামার রহস্যজনকভাবে মারা গেলেন। অ্যানি পামার এই বিরাট সম্পত্তির মালকিন হয়ে বসল। ততদিনে পুরো তল্লাটে রটে গেছে যে অ্যানি পামার আসলেই ডাইনি। সেই টুকটাক করে স্বামীকে খুন করেছে। তাতে অবশ্য বিয়ের বাজারে তার দর কমেনি। অ্যানি তারপর আরও 2বার বিয়ে করেছে,
এবং সেই দুস্বামীকেও নাকি অল্প দিনের মধ্যেই মেরে ফেলা হয়েছে। মহিলা তার বিরাট সম্পত্তি কড়া হাতে শাসন করত। নিষ্ঠুরতায় ও অন্যান্য দাস মালিকদের বহুগুণে ছাড়িয়ে গিয়েছিল নাকি। রোজ হলের চাকররা তাদের কর্তামাকে জমের মতো ভয় পেত। চাবুক মারা থেকে শুরু করে হাত পা কেটে দেওয়া কিংবা গুম ঘরে আটকে রাখা, এইসব তো নিয়মিতই ছিল। মাঝে মাঝে টুবু অনুষ্ঠানে টাটকা রক্তের দরকার পড়লে অ্যানি নাকি অবাধ্য দাস দাসীদের বাচ্চাগুলোকে তুলে আনত। মাঝরাত্রিরে শোনা যেত রক্ত জমানো চিৎকার। অ্যানির নাম হয়ে গেল রোজ হলের সাদা ডাইনি। অ্যানির সবচেয়ে ভয়ানক খেলা ছিল স্বাস্থ্যবান যুবক কৃতদাসদের নিয়ে, যাদেরও বেছে বেছে কিছুদিনের জন্য নিজের বিছানায় তুলত। সাদা ডাইনির অস্বাভাবিক যৌন ক্ষুধা মেটানোর পর সেই কৃতদাসদের কেউ আর খামারের কাজে ফিরতে দেখেনি। তারা সব নাকি রক্তাল্পতায় মারা যেত। তাদের ভুতুড়ে এখনো এই মাঠে হানা দিয়ে ফিরছে। সুন্দরী মেয়ে দেখলেই, ওরে বাবা প্লিজ হোটেলে ফিরে চলো, এশার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, এতক্ষণে অন্ধকারেও ডানা বেঁধেছে। সাদা খামার বাড়িটার গায়ে লাল আর সবুজ রঙের আবছা আভা। ভূতের কাণ্ড কারখানা শুরু হলে বলে বাস ভর্তি ট্যুরিস্ট হাজির হয়েছে, তারা বেচে বেচে বাড়িটার ভেতর ঢুকবে। সৌমিত্র দাও গল্পটাও প্রায় শেষ করে এনেছেন। অ্যানি মাত্র 30 বছর বয়সে তার শোবার ঘরে খুন হয়। টাকু নামে যে কৃতদাসটা তাকে খুন করেছিল সেও ছিল অ্যানির প্রেমিক এবং ডুবুগুনিন। হয়তো মন্ত্র বলে সে বুঝে ফেলেছিল যে তার দিন শেষ হয়ে এসেছে। তাছাড়া টাকু ছিল কিছুটা বয়স্ক, তার নাকি একটা মেয়েও ছিল। হবি তো সেই মেয়েরই স্বামীর দিকে পড়ল সাদা ডাইনির নজর। ছেলেটি ভালো, নতুন বউকে খুব ভালোবাসে, তাকে ছেড়ে ডাইনির বিছানায় যেতে চায়নি। জানতে পেরে অ্যানি জাদুবিদ্যা প্রয়োগ করে। টাকুর মেয়েটাও 1 সপ্তাহের মধ্যে শুকিয়ে বিছানার সাথে মিশে যায়। রাগে দুঃখে পাগল হয়ে টাকু গোপন পথে অ্যানির ঘরে ঢোকে। তারপর বিছানাতেই তাকে গলা টিপে খুন করে। টাকুকে গুলি করে মারে এক ওভারসিয়ার। তার সঙ্গে সঙ্গে সব কৃতদাসরা বিদ্রোহী হয়ে ওঠে। রোজ হলের এই বিদ্রোহটা হয়েছিল 1830 সালে। নথিপত্রে তার হদিস পাওয়া যায়, বাকি গল্পটা কোনো ঠিকঠাক প্রমাণ নেই। সাদা ডাইনির কাণ্ড কারখানাগুলো হয়তো পুরোটাই জাদু বাস্তব। সেই আমলে লোকে এমনিতেই অল্প বয়সে মারা যেত। জ্যামাইকা তখনও গুন্ডা বদমায়েশ আর জলদস্যুদের আড্ডা। সুন্দরী বড়লোক বিধবাকে ছিঁড়ে খাওয়ার জন্য লোকের অভাব ছিল না। ইউরোপ আর আফ্রিকা 2 জায়গাতেই ডাইনি নিয়ে লোকের অবসেশন আছে। কত মেয়েকে এই বদনাম নিয়ে মরতে হয়েছে তারই আত্মা নেই। অ্যানির বেঁচে থাকার একমাত্র উপায় হয়তো ছিল ওর ওই ডাইনি বদনামটাকে আরও ভয়াবহ করে তোলার জন্য, যাতে কেউ ওর দিকে নজর দিতে ভয় পায়। ওটাই হয়তো ছিল ওর ওমেন পাওয়ারের একমাত্র উপায়। সে যাই হোক, অ্যানির কবর দেওয়া হয়েছিল বাড়ির পিছনের জমিতে। কিন্তু সে নাকি সাদা ঘোড়া আর চাবুক নিয়ে প্রতি রাতে এখনও তার সম্পত্তি টহল দিয়ে বেড়ায়। 1977 সালে জন রেলেন্স বলে এক ভদ্রলোক বাণীটা কিনে নেয়, মেরামত করান। রক স্টার জনি ক্যাশ এখনও কিছুদিন ছিল। সেই গান বাজনার পার্টির ঠেলাতেই কি না কে জানে এখানকার প্রেতাত্মারা বোধহয় একটু কমজোর হয়ে পড়েছে। তাও এখনও কেউ রাতে এখানে থাকতে চায় না। এখন এটা রিচ কার্টন গ্রুপের হানাবাড়ি অন ডিসপ্লে।
ভালোই রোজগার পাতি হয়, কিন্তু ঠিক 10টার সময় চাবি বন্ধ, সব শুনশান। এখানে একটা আয়না আছে, সেটাই নাকি এখনো অ্যানির ছবি দেখা যায়। অনেকে ফটোও তুলে। যাকে অনেক বকবক হলো, এবার চলো, আমাদের ট্যুরের সময় হয়ে গেছে। ঈশা কিছুতেই যেতে রাজি হলো না। ওর মেজাজ একেবারেই খারাপ হয়ে আছে। অগত্যা চন্দনও থেকে গেলে বাসার কাছে। বাকি গাইডদের সাথে বাড়ির ভেতরটা ঢুকলো। গা ছমছম একটা পাথর বাঁধানো কোর্টইয়ার্ড, তার মাঝখানে একটা আদিকালের বার। সেখানে দু একজন বসে আছে, রাম খাচ্ছে। চারিদিকে দাস ব্যবসায়ীদের যন্ত্রপাতি ঝোলানো, মরচে ধরা লোহার শেকল, চাবুক, তালাচাবি আর বিকট চেহারার জাতকল, যেগুলো নাকি খামারের চারিদিকেই পাতা থাকতো। দাসেরা পালাতে গিয়ে ভুল জায়গায় পা ফেললেই লোহার দাঁতে পা আটকে যাবে। তখন অ্যাম্পুট করে বার করা ছাড়া উপায় নেই। তারপর তাদের একটু একটু করে পচে মরার জন্য গুম ধরে ঢুকিয়ে দিতে হতো। বাড়ির পিছনেই সেই গুমঘরে ঢোকার গুপ্ত দরজা, দুদিকে ঘোরানো সিঁড়ি, উঠতে গেলে বিচ্ছিরি মচমচে আওয়াজ, ঝাল লণ্ঠনগুলো টিম টিম করে জ্বলছে। ঘোলাটে আলো আধারের মাঝে বিদ্যুৎ ঘুটের রঙও, দেওয়াল আর অয়েল পেন্টিং। ভূতের ট্যুরটার খুব ভালোই কোরিওগ্রাফি। মাঝে মাঝেই সেকালের পোশাক পরা কৃতদাসদের দেখা যাচ্ছে। নড়ে উঠছে টেবিল চেয়ার, মেঝের উপর ঘুরপাক খাচ্ছে কুয়াশা, পিলে চমকানো চিৎকারে দৌড়ে পালাচ্ছে কারা যেন। ঘণ্টাখানেকের ট্যুর শেষ হবে অ্যানির কবরে। ঘণ্টাখানেকের ভেতর ট্যুর শেষ হয়ে যাবে। অ্যানির কবরে সেখানে ঘুটঘুটে অন্ধকার। ধূপ করে একটা আওয়াজ হলো, তারপর মাটির ওপর শেকল ছেঁচড়ে নিয়ে যাবার শব্দ। সৌম্য ভূত মানে না, কিন্তু ও অজান্তেই সঞ্জয়ের হাত ধরে ফেলেছে শক্ত করে। কি সৌমিত্রদা, থেকে যাবেন নাকি রাত্রিরে? মনে হচ্ছে ভূত দেখার এই সুবর্ণ সুযোগ। সৌমিত্রদা সঞ্জয়ের উত্তর না পেয়ে এদিক ওদিক তাকালো। আমি দেখলাম উনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন। নিচের মাঠে ওরা ভূত সেজে কী সব নাচ গান করছিল। সৌমা বললেন, চলো, বাসে ফেরার আগে ডেকে নেব। নির্ঘাত ওই ভৌতিক বারে বসে রাম টানছে। সুপ্রাতিকের কথা শুনে শেষ হতে না হতে অন্ধকারে চিরে একটা তীক্ষ্ণ চিৎকার শুনতে পেল সবাই। ঈশার গলা, হেল্প, প্লিজ হেল্প। পাথরে বাঁধানো উঠানোর পর ঘাড় গেজে পড়ে আছেন সৌমিত্রদা। একটা পা অস্বাভাবিকভাবে কোমর থেকে মুচড়ে রয়েছে, মাথাটা রক্তে মাখামাখি। দেখলেই বোঝা যায় মানুষটা উপরের বারান্দা থেকে পড়ে গিয়েছে। ঈশার পুরো হিস্টেরিয়া, দাঁতে দাঁত লাগিয়ে গোগো করছে। চন্দন তাকে নিয়ে ব্যস্ত। ভূতের বাড়ির ম্যানেজার ছুটে এসেছেন। সৌমিত্র অজ্ঞান, কিন্তু তখনও বেঁচে আছেন। সঞ্জয় ওর মাথাটাকে সাপোর্ট দিয়ে শ্বাস চালু রাখতে চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যেই পুলিশ আর অ্যাম্বুলেন্স হাজির হলো। ঘণ্টাখানেকের মাথায় ওরা সকলেই হাসপাতালে। ওদের ট্রিপ এনশিওর করা আছে। একটু বাদেই রোগীকে মায়ামিতে এয়ারলিফট করা হবে। ওদের ছুটি এখন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কি বলছিস সৌম্য? লোকটা হাসপাতালে পড়ে আছে আর তোরা ওর বদনাম ছড়াচ্ছিস? যা সত্যি তাই বলছি মিলেদি। সৌমিত্রদার সঙ্গে অরুণাদির সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল। বেঁচে থাকলে অরুণাদি ওকে ডিভোর্স করত, আমাকে নিজেই বলেছিল। সৌমিত্রদা নাকি কি একটা অ্যাফেয়ার চলছিল ঈশার সাথে। এসব কথা এতদিন বাদে শুনছি কেন? এখন সৌমিত্রদা নিজেকে ডিফেন্ড করতে পারবে না বলে?
আসলে অরুণাদির মারা যাবার পর সৌমিত্রদা এমন ভেঙে পড়েছিলেন যে ওই নিয়ে কথা তুলতে সবারই রুচিতে বেঁধেছিল। এখন মনে হচ্ছে সৌমিত্রদা হঠাৎ আত্মহত্যার চেষ্টা করেছিলেন কেন, ওই বাড়িতেই কেন ব্যাপারটা হলো। ঈশা বলছিল, থাক থাক, ঈশার মতে সৌমিত্রদাকে ভূত ঠেলে ফেলে দিয়েছিল, তাই তো? রেডিকিউলাস। আমি কি তাই বললাম? আচ্ছা, তুমি সঞ্জয়ের সাথে কথা বলে দেখো অরুণাদির মেডিকেল রিপোর্ট কী সব গণ্ডগোল ছিল। দেখো, আমার ধারণা সৌমিত্রদা ডিপ্রেসড ছিলেন। সেদিন বিকেল থেকেই মদ খাচ্ছিলেন। ওই বাড়িতে মরবিড পরিবেশ আর অ্যালকোহল সব মিলিয়ে ওর মাথায় আত্মহত্যার ঝোঁক চাপে। মিলি কথাটা শেষ করে দিল বটে, কিন্তু অস্বস্তিটা রয়েই গেল। জ্যামাইকার পুলিশ কেসটা বন্ধ করে দিয়েছে। এখানকার পুলিশ কি করছে ও জানে না, কিন্তু সঞ্জয় বলেছিল কোনো অপরাধ বা ফাউল প্লে সন্দেহ করা হচ্ছে না। অ্যাম্পেটেড সুইসাইড বলে মনে হচ্ছে। তবুও একই পরিবারে এরকম পরপর দুটো দুর্ঘটনা হলে প্রশ্ন তো উঠবেই। মিলি 1 বছর আগের ঘটনাগুলো মনে মনে সাজাবার চেষ্টা করলো, বিশেষ করে একটা সন্ধ্যাবেলার কথা। নিউ ইয়ার্স ইভ সৌমিত্রদার বিশাল বাড়িতে খুব জোর পার্টি জমেছে। 12টার পরে সবাই যখন কিছুটা বেসামাল, ঈশা সৌমিত্রদার সঙ্গে বেশ কিছু একটু ফ্ল্যাট করেছিলও বটে। সবাই হাসছিল, কিন্তু অরুণাদিকেও দেখছিল মুখ কালো করে এক কোণায় আড়ষ্ট হয়ে বসে আছে। ঈশা একটু ন্যাকামি করে বটে, কিন্তু ওর মনটা খুব ভালো। আর এরকম বড় পার্টির মধ্যে এসব একটু একটু তো হয়ই। অ্যাক্সিডেন্টের দিন অরুণদি নাকি ড্রাঙ্ক ড্রাইভিং করছিলেন, যে একটু অস্বস্তিকর হলেও অসম্ভব কোনো মতেই নয়। ও নিজেই তো কতবার টিপসি হয়ে ফিরেছেন। এসব আবল তাবল কথা ভাবতে ভাবতে ও হাসপাতালে পৌঁছে গেল। সঞ্জয়, কেমন আছে রে সৌমিত্রদা আজকে? ওই একই রকম মিলিদি, হাত পা ভাঙা, লাং আর কিডনিতে ফুটো। ওসব তাড়াতাড়ি ভালো হয়ে উঠেছে, কিন্তু মাথা আর ঘাড়ের ইনজুরিটাই সমস্যা। জ্ঞান ফিরলেও কোয়াড্রাপ্লিয়াজম মানে পুরো শরীরটাই অসাড় আর দুর্বল হয়ে যেতে পারে। কিছুদিন না কাটলে বলা যাবে না। সঞ্জয়, তোর সাথে কথা আছে, চল ক্যাফেতে গিয়ে বসি। আচ্ছা, অরুণদের অ্যাক্সিডেন্ট নিয়ে তুই ঠিক কী কী জানিস বল তো? তোর হাসপাতালেই তো নিয়ে এসেছিল। মিলিদি এসব কনফিডেন্সিয়াল, কিন্তু তোমাকে এটুকু বলতে পারি যে অরুণদের রক্তে শুধু অ্যালকোহলই ছিল না, নার্কোটিকও ছিল। অথচ ওর ওই রকম কোনো প্রেসক্রিপশনই ছিল না। অরুণদি নেশা করতো, এটা বিশ্বাস করা মুশকিল। আচ্ছা, ওদের মাঝে কোনো ঝগড়া ছিল কি না শুনেছিস? তুমি যা যা শুনেছ আমিও তাই শুনেছি। বাঙালি তিলকে তাল করে, কিন্তু কয়েকটা ব্যাপারে খটকা লাগলোই আমার। হাসপাতালে আমরা ছাড়া একটা অল্প বয়সী মেয়ে 2-1 বার এসেছিল ওকে দেখতে। ভারতীয় বোধহয়, বাঙালি হবে। প্রীতি সিনহা না কি যেন একটা নাম, কিন্তু অ্যাকসেন্ট শুনে মনে হয় 2nd জেনারেশন। আমরা কেউ ওকে চিনি না। লোকের কিউরিসিটির তো অভাব নেই, আর সৌমিত্রদাও নির্বাক, তাই অবাধে গুজব ছড়াচ্ছে। কেন জানি না চন্দনের উপর খাপ্পা, অথচ জ্যামাইকা যাবার আগে তো কিছুই বুঝিনি। কে জানে বাবা, এসাই তো ওকে পড়ে যেতে দেখেছে, তাই না? হ্যাঁ, তারপর থেকেও কেমন একটা নার্ভাস ব্রেকডাউনে ভুগছে। হয়তো সেই জন্যই চন্দনের রাগ। আজ সন্ধ্যায় ওদের ডেকেছি, কথা বলে দেখব। তখন সৌম্যকে বলিস তাড়াতাড়ি চলে আসতে। সৌম্য একটা কথা জিজ্ঞাসা করেছিল। এসা আর চন্দনের বাসের কাছে ছিল, বাড়ির ভেতরে ঢোকেনি, তাই না?
অথচ সৌমিত্রদার পড়ে যাওয়াটা এশা দেখেছে বাড়ির ব্যাকইয়ার্ডে, যেখানে স্লেভ কোয়ার্টারগুলো ছিল। সেখান থেকে ওই দোতলার বারান্দায় দাঁড়িয়ে অ্যানি নাকি ওভারসিয়ারদের চাবুক মারা দেখত আর খিলখিল করে হাসত। তোমার মনে আছে মিলিদি, আমরা যখন কবরখানার দিকে দৌড়ে এলাম, চন্দন ওখানে ছিল না। ও আমাদের সঙ্গেই দৌড়ে এলো, কিন্তু বাড়ির ভেতর থেকে। এশার মতো ভীতু মেয়ে একলা স্লেভ কোয়ার্টারের দিকে গিয়েছিল কেন? ওই প্যানিকের মধ্যে আমি খেয়াল করিনি, কিন্তু এখন মনে হচ্ছে সৌম্য ঠিক বলেছে। দাঁড়া, চন্দনের হাতে একটা ড্রিঙ্ক ছিল না? বাড়ি গিয়েছিল নাকি এশাকে একলা রেখে? একটু আনলাইক চন্দন, তাই না? ও যেমন পজিটিভ ছেলে। তুই কি বলতে চাচ্ছিস? কিছু না। সৌম্য বলছিল চন্দন সেই থেকে কেমন যেন অস্বাভাবিক ব্যবহার করছে। মিলি সৌম্যের ঘরে ঢুকলো, গলার মধ্যে টিউব ঢোকানো। সৌমিত্রদা চোখ খুলেছেন মাঝে মাঝে, কিন্তু কথা বলার প্রশ্নই আসে না। লম্বা সুপুরুষ লোকটার কি অসহায় লাগছে। চারিদিকে যন্ত্রপাতি, মনিটর স্ক্রিনে নানা রকম আঁকিবুকি আর সংখ্যা, সব মিলে একটা বিরাট প্রশ্নচিহ্ন। মিলি ঠিক করলো আজ রাত্রে সবার সাথে পুরো ঘটনাটা রিভিউ করবে, যত অস্বস্তি হোক না কেন। শনিবার সন্ধ্যাবেলায় ওদের সারা সপ্তাহের সবচেয়ে আরামের সময়। খেজুরে আড্ডা, হইচই, মদ্যপান আর দেশি সিনেমা দেখে সময়টা কাটে। মাঝে মাঝে পলিটিক্স বা সাহিত্য আলোচনাও জমে বেশ। আজকে মুড আলাদা। ওরা বাচ্চাদের বেসমেন্টে পাঠিয়ে দিয়েছে। বড় টেবিলটার চারিদিকে গোল হয়ে বসেছে, সকলের মুখই গম্ভীর। মিলি কথা শুরু করলো। আমরা সবাই অনেক দিনের বন্ধু। প্রবাসে আত্মীয় স্বজন বলতে আমরাই। এরকম একটা দুর্ঘটনার পর আমাদের মধ্যে কিছু কিছু প্রশ্ন বা ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে। তাছাড়া আমাদের আরও বন্ধুবান্ধব আছে। সৌমিত্রদের কথা বলাই বাহুল্য। আমাদের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে রোজ। এতদিন আমরাও একটা শোকের মধ্যে ছিলাম। এখন মাথা ঠান্ডা করে সেদিনের ঘটনাগুলোর দিকে আরেকবার ফিরে দেখা দরকার। আমরা যদি আলাদা আলাদা গল্প বলতে শুরু করি তাহলে বাজে গসিপ আর স্কেপলেস ছাড়া কিছুই হবে না। এই নিয়ে লিগ্যাল ঝামেলাও শুরু হতে পারে। আমাদের রেডি থাকা উচিত। দাঁড়াও, চন্দন রুক্ষ গলায় বলল। মিলিদি, তুমি কি বলতে চাইছো? আমরা গুজব ছড়াচ্ছি না আমাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে? সত্যি কথাটা হলো এই যে সৌমিত্রদাকে চিনতে আমরা ভুল করেছি। ভদ্রলোকের এই অবস্থার জন্য উনি নিজেই দায়ী। হি ওয়াজ লিভিং আ ডাবল লাইফ। এদিকে শিক্ষিত অমায়িক বাংলা সংস্কৃতির ধারক, অন্যদিকে পাক্কা উমেন বিজার। সংস্কৃতি চর্চার নামে পরের বউদের সিডিউস করতে ওস্তাদ। অরুণাদের মৃত্যুর জন্য ওই দায়ী। যা হয়েছে ভগবানের বিচারই হয়েছে। এখন ও নিয়ে ঘাটাঘাটি না করাই মঙ্গল। পুলিশকে আমি যা বলার বলেছি। আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট দ্যাম। ইনফ্যাক্ট তুমি সব কথা বলবে, জানলে আসতাম না। কথাটি বলে জায়গা ছেড়ে চলে গেল চন্দন। তা কি জানতে চাও বলেই ফেলো না। আমি সৌমিত্রকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি কি না? না, তবে দেইনি বলে এখন আমার আফসোস হচ্ছে। আমি বাঙালি ভদ্রলোকের ছেলে। বেইমানি দেখলেও আমার মাথায় খুন চাপে না, শুধু রাগে দুঃখে মাথাটা জ্বলতে থাকে। আমি বারে বসে রাম খাচ্ছিলাম। বিশ্বাস না হয় বারের লোকটা সাক্ষী আছে। কিন্তু তুই ওকে ধাক্কা মারতে যাবেই বা কেন? সৌমিত্রদা তোর কি ক্ষতি করেছে? সঞ্জয় অবাক গলায় বলল। ন্যাকামি হচ্ছে? তোর বউকে জিজ্ঞেস কর। এশা নিশ্চয়ই তার প্রাণের বান্ধবীকে সব কিছু খুলে বলেছে, যাকে বলে ইন্টিমেট ডিটেলস। বিশ্বাস কর না। আমরা জানি তোদের কিছু একটা ক্রাইসিস যাচ্ছে, কিন্তু ডিটেলসে কিছু জানি না। তাহলে জানারও দরকার নেই। এই নিবে,
আমার ক্যালিফোর্নিয়ায় মুভ করছি। তোমরা সৌমিত্রকে নিয়ে আদিক্ষেতা করো, আর গসিপটা পুরনো হয়ে গেলে আমাদের কথা দয়া করে ভুলে যাও। লেট আস হ্যাড আ নিউ বিগিনিং। মিলি এতক্ষণ এশার কাছেই বসেছিল, এবার সোজা গিয়ে দাঁড়ালো চন্দনের মুখোমুখি। চন্দন, তাদের মধ্যে কি হয়েছে আমার জানার দরকার নেই। তোর নামে খুনের অপবাদ দেব এটা কি তুই কি করে ভাবতে পারলি তাও জানি না। তোরা যেখানেই যাস আমি সবসময় তোকে ভাইয়ের মতো দেখব। আমার বাড়ি থেকে না খেয়ে কেউ চলে যায়নি, তোরাও যাবে না। আমার প্রস্তাব আমি ফিরিয়ে নিচ্ছি। অনেকক্ষণ বাদে সঞ্জয় স্বাভাবিকভাবেই শ্বাস নিল। ওদের শরীর দুটো চাদরের তলায় কাছাকাছি। সৌম্যর আদর পরে গায়ে গা লাগিয়ে ঘুমোতে ভালোবাসে। এদেশের ভাষায় এই স্লাগল করার অভ্যেসটা সঞ্জয়ের ভালোই লাগে, কিন্তু ওর আবার হাত পা ছড়িয়ে ঘুমোনোর অভ্যেস। তাই ও অপেক্ষা করে কখন সৌম্য ঘুমিয়ে পড়বে, তারপর আস্তে আস্তে একটু তফাৎ হয়ে যায়। শুনছ? অন্ধকারের মধ্যে একটা ঘুমে জড়ানো গলা। এই রে, সৌম্য ঘুমোয়নি, ও তার আগেই সরে গেছে। ঘুমোনি? আমি যদি অন্য কারোর সাথে অ্যাফেয়ার করি তুমি কি তাকে খুন করতে চাইবে? হয়তো চাইবো, পারবো কি না জানি না। রোগা পটকা মানুষ, আর আমাকে কিছু করবে না। তোমাকে হার্ট করা আমার পক্ষে অসম্ভব সৌমা। মজবুরি বলতে পারো, কিন্তু রাত দুপুরে এটা কীরকম আলোচনা শুরু করলে বলো তো? এসে আর সৌমিত্রতার ব্যাপারটা কিন্তু পুরোই সত্যি, জানো? তাই নাকি? তা তুমি কি করে জানলে? এশা কনফেস করেছে। ওদের ফেয়ারওয়েলের আগের দিন মিলিদিও ছিল। কি কেলেঙ্কারি, তাই না? পিলাইটক্স সঞ্জয় মনে মনে হাসল। যৌন মিলন মানুষকে অল্পক্ষণের জন্য সরল আর অসাবধান করে দেয়। গোপন কথা বলার জন্য ওইটাই সবচেয়ে সহজ সময়। আমি তো আগেই বলেছিলাম না তোমাকে? সৌমিত্রতার উপর একটা অ্যাডমিরেশন, ভালো লাগা ওর অনেক দিন ধরেই। মেয়েটা তো নরম মনের, রোম্যান্টিক, কবিতা গান এসব ভালোবাসে। আর চন্দনটা হলো গোয়ার গোবিন্দ, ফুটবল ফ্যান। সম্বন্ধ করে বিয়ে। ওদের মনের মিল হয়েছিল কিনা কে জানে। বাচ্চা কাচ্চা তো হলো না, তাই নিয়ে ঈশার এত মন খারাপ। কিন্তু চন্দন পাত্তাও দেয় না। অরুণদি মারা যাবার পরও প্রায়ই সৌমিত্রদার জন্য খাবার নিয়ে যেত। তারপর যে একটা গানের প্রোগ্রাম হলো না, ওই দুজনে দারুণ গেয়েছিল। দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোকে। ওরা নাকি পরস্পরের মধ্যে একটা ইমোশনাল আশ্রয় খুঁজে পেয়েছিল, কিন্তু এটা নিয়ে দুজনেরই খুব অপরাধবোধ ছিল, জান। জ্যামাইকা যাবার আগে এই নিয়ে ওর সাথে সৌমিত্রদার আলোচনাও হয়। ওরা ঠিক করে ব্যাপারটা ওখানেই শেষ করে দিবে। এসব জিনিস এত সহজে হয় না সোমা। যুক্তি আর প্যাশন এক জায়গায় থাকে না কখনো। সঞ্জয় একটা জোরে শ্বাস নিল। সেদিনই ওই বাড়িটাতে ঠিক হয়েছিল, কি হয়েছিল ভেবে দেখা যাক। ঈশা কি সৌমিত্রদার সাথেই দেখা করেছিল? চন্দন জানতে পেরেছে, এটা ওর ব্যবহার দেখেই বোঝা যায়। কিন্তু ঠিক কখনো জানতে পেরেছে জামাইকে যাবার আগে না পরে? পরেই তো বলল। ঈশার ধারণা সৌমিত্রদা ওর জন্য আত্মহত্যা করতে গিয়েছিল। সাংঘাতিক অনুতাপ থেকেও চন্দনকে সব বলে ফেলেছে, না বললেও পারতো না। She confidence and begged for a second chance. চন্দনও সম্পর্ক বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু এই শহর থেকে দূরে চলে যাবে। স্বাভাবিক, তাই না? আমি তো চন্দনের প্রশংসাই করব। এইসব বলে তারাও ঘুমিয়ে পড়ল।